বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। তো আজকে আমরা অ্যাকাউন্টিং থিওরির নতুন এই সাবজেক্টের আগে আমরা কোর্স প্ল্যানটা ভালো করে জানবো, দেন আমাদের অঙ্কগুলো শুরু করব। তো অ্যাকাউন্টিং থিওরির এখানে লেখা আছে বিবিএ অনার্স চতুর্থ বর্ষের সিলেবাস। তো দেখেন এই অ্যাকাউন্টিং থিওরি আমাদের এখানে টোটাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা আছে এই সিলেবাসের টোটাল 16টা অধ্যায়। দেখছেন এই যে একের থেকে শুরু করে 16টা অধ্যায় কিন্তু। তো অধ্যায় দিয়ে কারো ভয় পাইেন না, বুঝতে পারছেন? তাহলে বলতে অ্যাকাউন্টিং থিওরিতে আমাদের এই বইতে অধ্যায় কয়টা? 16টা। 16টার মধ্যে মনে করেন যে প্রথম 4টা, এই 4টা হচ্ছে থিওরি, বুঝতে পারছেন? থিওরি সাবজেক্ট তো থিওরি নাকি? এই যে হিডেন কস্ট এটাও থিওরি। তারপরে এখানে কি আছে 11 নম্বর চ্যাপ্টার, তো এই যে 11 নম্বর এটাও কি থিওরি। তাহলে এখানে অনেকগুলি চ্যাপ্টার আমাদের বাদ হয়ে গেল। তাহলে এখন আমি এই সিলেবাসটা তোমাদের দেখানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং থিওরি যে সিলেবাসটা তোমাদের বোঝাবো। তাহলে এই অ্যাকাউন্টিং থিওরিতে আমাদের চ্যাপ্টার কয়টা বলে দেখি? টোটাল 16টা চ্যাপ্টার। 16টা। হ্যাঁ, তো 16টা চ্যাপ্টার, 16টা চ্যাপ্টার আমরা পড়বো না। আমাদের এই অ্যাকাউন্টিং থিওরিতে ইজিতে এখান থেকে এ প্লাস পাওয়া যায়, বুঝতে পারছেন? কারণ এখান থেকে প্রত্যেক বছরই পার্ট বিতে 4টা প্রশ্ন আসে আর পার্ট সিতে 5টা প্রশ্ন আসে। তারপর এই সাবজেক্টে এ প্লাস করা খুব সহজ, ঠিক আছে? তো এই 16টা চ্যাপ্টার থেকে আগে আমাদের দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলি হয়। আমি তোমাদের জন্য একটু করে রাখছি, দেখো এই যে এখানে লেখা আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং থিওরি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, ঠিক আছে? তো এইটা হলো আমাদের সিলেবাস, কোর্স প্ল্যান আমাদের সিলেবাস। দেখেন লেখা আছে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্ট থেকে সাধারণত যে সকল চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই প্রশ্ন করা হয়। এখানে আমি তোমাদের এই সাবজেক্টের জন্য আমি আটটা চ্যাপ্টার করাবো। কয়টা চ্যাপ্টার বলে দেখি? আটটা চ্যাপ্টার আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি এবং কোন চ্যাপ্টার কি কি আমি বলে দিচ্ছি। প্রথম সিরিয়াল নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে আমাদের বইতে 7 নম্বর চ্যাপ্টার। দেখো এই যে এখানে 7 নম্বর চ্যাপ্টারে কি লেখা আছে বলে দেখি। এই যে 7 নম্বর চ্যাপ্টারটা কি বলেন দেখি? আর্নিং ম্যানেজমেন্ট। এই আর্নিং ম্যানেজমেন্টটা এখানে দেখেন লেখা আছে, এই যে লেখা আছে সিরিয়াল নাম্বার, চ্যাপ্টার নাম্বার এবং কি চ্যাপ্টার নেম, আর এখানে লেখা আছে কি ক্যাটাগরি, মানে এই চ্যাপ্টার থেকে কোন কোন পার্টে কি কি ধরনের প্রশ্নগুলি হয়। তাহলে এখানে চ্যাপ্টার 7 এর চ্যাপ্টার নাম হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন হয়। আমি যে এখানে 8টা সাবজেক্ট দিছি, এই 8টা সাবজেক্ট থেকে প্রত্যেক বছরই পার্ট বি পার্ট সি তে প্রশ্ন হয়। তবে কথা হলো এই 8টা প্রশ্নটা থাকে না। মনে করে আমি এই 1 নাম্বার চ্যাপ্টার দিয়ে দিল, 2 নাম্বার চ্যাপ্টার দিয়ে দিল না, বা 3 নাম্বার চ্যাপ্টার দিয়ে দিল, এরকম মনে করে এই 8টা সাবজেক্ট যে কোনো 4টা সাবজেক্ট দিল আর কি। যে কোনো 4টা চ্যাপ্টারে 4টা অঙ্ক দিবে। অতএব আপনি যদি এই 1 থেকে 8 পর্যন্ত এই 8টা চ্যাপ্টার করেন, তাহলে আশা করি পার্ট বি তে আপনি 4টা অঙ্ক করতে পারবেন এবং পার্ট সি তে 5টা অঙ্ক অ্যানসার করতে পারবেন। এই চ্যাপ্টার থেকে ইজিতে এ প্লাস উঠবে। এখন আমি আপনাদের যে কোর্স প্ল্যানটা দেখাইলাম, এই কোর্স প্ল্যানটা একটু ভালো করে আপনারা একটু স্ক্রিনশট দিবেন, অথবা আমি এটা আপনাদের দিয়ে দিব, বুঝতে পারছেন ব্যাপারটা? পিডিএফ এ দিয়ে দিন। হ্যাঁ, আমি এটা পিডিএফটা আমি দিয়ে দিব। তাহলে আমি প্রথমে দেখাইলাম কি জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং থিওরির সিলেবাসটা কয়টা অধ্যায় বলেন দেখি? 16টা অধ্যায়। 16টা অধ্যায় থেকে আমরা কয়টা অধ্যায় করব পরীক্ষার জন্য বলেন দেখি? 8টা অধ্যায় করব, ঠিক আছে? কোন কোন অধ্যায়গুলি করব? সব অধ্যায়ের নামও দেওয়া আছে এবং কি সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং কোন কোন পার্টের জন্য সব দেওয়া আছে। এখান থেকে আপনাদের চ্যাপ্টার নাম্বার 15 দেখেন, এই যে সিরিয়াল নাম্বার 8 চ্যাপ্টার নাম্বার 15, এটা আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ করা হয়েছে। এই যে ভ্যালুয়েশন, হ্যাঁ, এই ভ্যালুয়েশন মানে কি? গুডউইল ভ্যালুয়েশন বা শেয়ার ভ্যালুয়েশন। আমি আপনাদের বলছিলাম যে এইটা অ্যাকাউন্টিং থিওরিতে কাজে লাগবে, বুঝতে পারছেন? তাহলে এই 15 নাম্বার চ্যাপ্টারটা আমাদের হয়ে গেছে। তারপর আমি একটু তোমাদের সবার জন্য রিভিশন দিব পরে, সেটা এখন না। আগে আমাদের যে এইটা বাদে যে বাদ বাকি 7টা আছে 7টা বাদে করতে হবে। তাহলে আমরা অঙ্কটা, হ্যাঁ বলো। এটা তো থিওরিও লেখা আছে, মানে থিওরি অর্ধেক আসবে না? হ্যাঁ, থিওরি অর্ধেক আসে না। থিওরি মনে করো তোমার 30% থিওরি, আর থিওরি জন্য আমি একটা সাজেশন দিয়ে দিব। মানে সব চ্যাপ্টার থিওরি পড়বে না, যে থিওরি গুলো পড়ার দরকার আমরা ওই থিওরি গুলো তোমাদের দিয়ে দিব, বুঝতে পারছো ভাই? সব থিওরি পড়ার দরকার নেই। হ্যাঁ ভাই, যেটা যেটা চ্যাপ্টারে ছোট ছোট অঙ্ক ওইগুলো অনলাইনে করান ভাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এর জন্য তোমার কথা মনে করে ভাই আমি কাজটা করছি, বুঝতে পারছো? যেগুলা ছোট ওগুলো আমরা পড়াবো, আর যেগুলা একটু পড়া, যেমন হোল্ডিং কোম্পানি অঙ্ক পড়া, এটা আমরা কোচিং এ ফেস টু ফেস করবো। হ্যাঁ, তখন আমাদের সমস্যা হবে না। তো এখন আমাদের এই অ্যাকাউন্টিং থিওরিতে পড়াই, তুমি তো পড়াইছো, এই অ্যাকাউন্টিং থিওরিতে টোটাল হলো চ্যাপ্টার হলো 16টা, বুঝতে পারছো? এই 16টার মধ্যে আমরা করবো না 8টা চ্যাপ্টার। 8টার মধ্যে সিরিয়াল নাম্বার 1 যেটা আছে সেটা হলো চ্যাপ্টার নাম্বার কত? 7। এই চ্যাপ্টার নাম্বার 7 হলো আর্নিং ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার আমরা করব। এই চ্যাপ্টার পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন আসে।
তাহলে ব্যাপারটা কি আমরা বুঝাই পারছি? জি ভাইয়া। ওকে, এখন আমরা চলে যাব 7 নাম্বার চ্যাপ্টার। জানেন তো এই ডিসপ্লেটা এখন কি দেখা যাইতেছে কিনা? এই যে অ্যাকাউন্টিং থিওরি বিবিএ 4th ইয়ার চ্যাপ্টার ভাই। 7 দেখা যায় এটা? ভাই। জি ভাইয়া। ওকে, আমি কি তাহলে কোর্স প্ল্যানটা আপনাদের বুঝাইতে পারছি? বলেন তো চ্যাপ্টার কয়টা? 16টা। আমরা করব কয়টা? 8টা করব। 8টা। আমরা করব 8টা। ওকে, এখন আমরা শুরু করতেছি চ্যাপ্টার 1 নাম্বার। আমাদের কোর্সের চ্যাপ্টার 1 কিন্তু বইয়ের চ্যাপ্টার কত বলেন দেখি? 7। 7। তার মানে বোঝা গেল যে 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার সব থিওরি। ব্যাপারটা বুঝতে পারছেন? আর যদি কোনো জি। অঙ্ক থাকে তাহলে সেই চ্যাপ্টারে কোনো অঙ্ক পরীক্ষা মধ্যে আসে না, এই জন্য বাদ দিয়ে হচ্ছে আমরা 7 নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু করব। এখন আমরা তাহলে চলে আসি 7 নাম্বার চ্যাপ্টারে। 7 নাম্বার চ্যাপ্টার হলো ছোট চ্যাপ্টার, একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন এই চ্যাপ্টার আমাদের এখানে কি লেখা আছে, আমি স্ক্রিন কি বড় করব নাকি বোঝা যায় জানেন তো? হ্যাঁ বোঝা যায়। ওকে, তাহলে আমাদের যে বইটা, ওই বইটা এখানে লেখা আছে সহজ পদ্ধতিতে অঙ্ক করা অভিনব কৌশল। এই চ্যাপ্টারে মাত্র কয়টা ফরম্যাট বলেন দেখি? 4টা ফরম্যাট। এখন আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব। তো ফরম্যাট 1 এ আমাদের যেটা আছে সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ার সম্পর্কে তোমরা ইতিপূর্বে অবগত। আর্নিং পার শেয়ার কে শর্টকাটে বলা হয় ইপিএস। পিএস। হ্যাঁ, ইপিএস। ইপিএস এর ফুল মিনিং কি? আর্নিং পার শেয়ার, যেটাকে বাংলা বলা হয় কি? শেয়ার প্রতি আয়। আয়। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব এই ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব। তো ফরম্যাট 1 এর জন্য আমাদের এখানে লেখা আছে, দেখেন লেখা আছে এক নজর এই অধ্যায়ে প্রয়োজনীয় সূত্রগুলি। তাহলে ফরম্যাট 1 এর জন্য লেখা আছে আর্নিং পার শেয়ারের জন্য আমাদের জাস্ট এই শর্টটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। তাহলে এই শর্টটা কি কি আছে? অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নয়, আমি একটু জাস্ট পড়ে দিতেছি। তাহলে আমাদের যখনই প্রশ্নের মধ্যে আর্নিং পার শেয়ার চাবে, তখনই আমাদের আর্নিং পার শেয়ারটা এই শর্টের মাধ্যমে আমরা কি নির্ণয় করব। আর্নিং পার শেয়ার ছাড়া দুইটা রিকোয়ারমেন্ট চাইতে পারে। রিকোয়ারমেন্ট 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে আরওআই। আরওই সাবধান হচ্ছে না, একটা দুইটাকে। আচ্ছা, ওকে, তাহলে এই আর্নিং পার শেয়ার ব্যতীত আরো দুইটা প্রশ্ন চাইতে পারে, সেটা হচ্ছে আরওই অথবা কি কেই। এই দুইটা একই কথা, এক কথায় কষ্ট কি খুঁটি, আর একটা হলো আরওআই মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই দুইটা এক্সট্রা চাইতে পারে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই শর্টটা। তাহলে এই শর্টের মধ্যে আমাদের সর্বপ্রথম কি দিতে হবে দেখেন, আমাদের প্রথমে দিতে হবে কি? সেলস। এই সেলস এর ক্ষেত্রে সবসময় ইউনিট থাকবে এবং সেলিং প্রাইস পার ইউনিটে থাকবে। মানে কত ইউনিট আছে এবং এক ইউনিটের দাম কত, ওই দুটো আমরা গুণ করে সেলস এর টাকা বের করব। সেলস থেকে আমাদের বাদ দিতে হবে কি? ভেরিয়েবল কস্ট। মানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাবো কি? কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউশন মার্জিন, যেটাই বলি। এই কন্ট্রিবিউশন থেকে আমাদের বাদ দিতে হবে কি? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, এই অধ্যায়ে সব কিছু কি হবে? বিয়োগ হবে। সবই কি? বিয়োগ। তো যোগের কোনো অপশন নাই। তাহলে সেলস থেকে কি বাদ দিব? ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কি থাকবে? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশনের সাথে ফিক্সড কস্ট বাদ দিয়ে থাকবে ইবিআইটি। এই ইবিআইটি ফুল মিনিং হলো আর্নিং বিফোর আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড কি? ট্যাক্স। ট্যাক্স। ঠিক আছে? তাহলে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এখান থেকে আমাদের প্রথম বাদ দিব কি? ইন্টারেস্ট। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট যদি বাদ দিয়ে থাকবে হলো ইবিটি। ইবিটি মানে কি? আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স। ঠিক আছে? এখান থেকে আমরা কি বাদ দিব? ট্যাক্স বাদ দিব। অবশ্যই প্রশ্নে একটা ট্যাক্সের রেট দিয়ে থাকবে, আর প্রশ্নে যদি রেট না থাকে তাহলে আমরা 40% দেব। ট্যাক্সের কত পার্সেন্ট দেব? 40%। 40%। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে থাকে হলো ইএটি। এই ইএটি মানে কি? আর্নিং আফটার ট্যাক্স। ঠিক আছে? তাহলে ইএটি এর সাথে আমাদের আরেকটা দিন বাদ দেব, সেটা কি? প্রিফারেন্স ডিভিডেন্ড। এই প্রিফারেন্স ডিভিডেন্ড বাংলা হলো অগ্রাধিকার লভ্যাংশ। ঠিক আছে? এই প্রিফারেন্স ডিভিডেন্ডটা কার উপর ধরতে হয়? প্রিফারেন্স ডিভিডেন্ডটা ধরতে হবে প্রিফারেন্স শেয়ারের উপর। কার উপর বলেন কি? প্রিফারেন্স শেয়ার। তাহলে প্রিফারেন্স শেয়ারের উপর পার্সেন্টেজ থাকবে 10%, 5% বা 2% যাই থাকে, ওটার উপর পার্সেন্টেজ যেটা হবে সেটা আমাদের কি? প্রিফারেন্স ডিভিডেন্ড। তাহলে ইএটি থেকে এই প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিয়ে দেওয়া হবে, সেটা কি বলা হয়? ইএসসিএস। এই ইএসসিএস এর ফুল মিনিং হলো আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। আর্নিং অ্যাভেলেবল কি? কমন শেয়ার। মানে কমন শেয়ারের জন্য টোটাল যে আয়টা আছে সেটা, এটা হচ্ছে আমরা সবসময় এ দ্বারা প্রকাশ করব, বড় হাতের এ দ্বারা প্রকাশ করব, ক্যাপিটাল লেটারে এ। আর নাম্বার অফ শেয়ার, এটা আমরা সবসময় প্রকাশ করব কি? বি। নাম্বার অফ শেয়ার মানে কি? শেয়ারের কি? সংখ্যা। তাহলে এই এ রে এই বি দ্বারা ভাগ করে আমাদের পাওয়া যাবে কি? ইপিএস। ঠিক আছে? তাহলে ইপিএস এর সূত্র কি? আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার ভাগ কি? নাম্বার অফ শেয়ার। এই যে লেখা আছে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার ভাগ কি? নাম্বার অফ শেয়ার। এটা না লেখা আপনি যদি দেন যে এ ভাগ বি, একই কথা, কোনো সমস্যা নেই।
মানে আমরা এ এর কি দ্বারা প্রকাশ করছি যে ইএসএস এ কি দিছি এ আর নাম্বার অফ শেয়ারে কি ধরছি বলেন দেখি বি। বি তাহলে আর্নিং পার শেয়ারের এ সূত্র কি বলেন দেখি? আর্নিং পার শেয়ারের সূত্র কি? ইএসিএস এসিএস ভাগ ভাগ হলো নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। এখন এই স্টেপটা আপনাকে আপনার মনে রাখা খুবই জরুরি, ঠিক আছে? এই স্টেপ না পারলে আমরা কিন্তু অঙ্ক পারবো না। তাহলে স্টেপটা আরেকবার একটু বলেন, একদম একটা বলুন। তাহলে সেলস থেকে কি বাদ দিতে হবে আমার সাথে সাথে? সেলস থেকে কি বাদ দিতে ভেরিয়েবল হবে? কস্ট ভেরিয়েবল কস্ট Variable থাকবে, cost, কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন অথবা মার্জিন contribution। ভাগ। তারপরে ফিক্সড কস্ট বাদ দিয়ে কি থাকবে? ইবিটি। ইবিআইটি ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখান থেকে বাদ দিব কি? ইন্টারেস্ট। Interest। থাকবে ইবিটি। EBT মানে কি? আর্নিং বিফোর আর্নিং বিফোর ট্যাক্স এখান থেকে ট্যাক্স বাদে থাকবে ইএটি। আর ইএটির সাথে কি বাদ দিতে হবে? প্রিফারেন্স ডিভিডেন্ড। ডিফারেন্স ডিভিডেন্ড দিয়ে বাদ দিয়ে কি থাকবে? ইএসসিএস। ইএসসিএস কি? আর্নিং আর্নিং অ্যাভেলেবল কমন। অ্যাভেলেবল ফর কমন শেয়ার। আর এটার সাথে এই আর্নিং অ্যাভেলেবল ফর কমন শেয়ারের নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? ইপিএস। ইয়েস তাহলে এই আমাদের ইপিএস বের করা আমাদের কি শেষ। এখন ইপিএস এর সাথে অতিরিক্ত আরো দুইটা তথ্য চাইতে পারে। একটা চাইতে পারে কি? রিটার্ন অন ইকুইটি। আর ই মানে কি? রিটার্ন অন ইকুইটি অথবা কি কেই। এই কেই মানে কি? কস্ট অফ ইকুইটি। তাহলে কস্ট অফ ইকুইটি যে কথা, রিটার্ন অন ইকুইটি কি? একই রিটার্ন কথা। অন ইকুইটি একই কথা। ব্যাপারটা একটু ভালো করে মনে রাখেন কিন্তু। তাহলে রিটার্ন অন ইকুইটি অথবা কি? কস্ট অফ ইকুইটি কস্ট অফ ইকুইটি একই কথা। একই কথা। এইটা সূত্র হচ্ছে ইএসসিএস। এই ইএসসিএস মানে কি? যে এইটা যেটা আমরা পাইছি, আর্নিং অ্যাভেলেবল ফর কমন শেয়ার। হ্যাঁ। তাহলে ইএসসিএস এ ভাগ করব কি? এই যে এসি। এসি মানে কি? ইকুইটি ক্যাপিটাল বা SC এখানে ইকুইটি ক্যাপিটাল অথবা এসসি সবাই মানে একটু মিউট করে দেন ভাই, হ্যাঁ সবাই একটু মিউট করে দেন, মাঝে সাথে শব্দ হয়তো। ওকে। দেখেন এসসি মানে কি? শেয়ার ক্যাপিটাল যে কথা, ইকুইটি ক্যাপিটাল একই কথা। তাহলে এই কে সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল অথবা শেয়ার ক্যাপিটাল ইনটু কি 100। আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আরওআই। এই আরওআই মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট সূত্র হচ্ছে ইবিআইটি রে টোটাল কস্ট দ্বারা ভাগ আর 100 দ্বারা কি গুণ। তাহলে ইবিআইটি ডিভাইডেড বাই কি? টোটাল কস্ট ইনটু কি 100। এখন এই টোটাল কস্ট মানে কি কস্ট? টোটাল কস্ট মানে ভেরিয়েবল কস্ট প্লাস কি? ফিক্সড কস্ট। এই দুইটা মিলে হলো কি? টোটাল কস্ট। বলেন এই ব্যাপারটা কি কারো কোনো সমস্যা নাকি? ব্যাপারটা কি বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে? আমি আবার একটু বলতেছি, খাতার মধ্যে একটু লিখে নেবেন। আর ই মানে কি? রিটার্ন অন ইকুইটি বা কে মানে কি? কস্ট অফ ইকুইটি। সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড কি? শেয়ার ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটাল ইনটু কি 100। আর আরওআই মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই কি? টোটাল কস্ট ইনটু 100। জাস্ট এইটুকু মনে রাখলে আমরা এই 1 নম্বর পর্বের থেকে 10 পাবো। এখন তোমাদের আমি প্রশ্ন দেখাবো। আমি যাকে সিরিয়াল, হ্যাঁ কি বললো সাজ্জাদ ভাই? আমার কাজ ছিল না তো, একটু 7-8 মিনিট পরে জয়েন করছি। এই বক্সের আগে কিছু দেখাইছেন নাকি? ও এই বক্সের আগে মানে আমি এটা শুরু করছি অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্ট। এই অ্যাকাউন্টিং থিওরির মানে সিলেবাসটা দেখাইছি। মানে আমাদের বইতে ন্যাশনাল ইউনিভার্সিটি যে লেখা আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের সিলেবাস দিয়ে আছে 16টা চ্যাপ্টার। কিন্তু 16টার মধ্যে আমরা কয়টা করব এটা দেখাইছি। 16টার মধ্যে আমরা করব হলো একটা 8টা। এই 8টার মধ্যে আমরা প্রথম চ্যাপ্টার মধ্যে এই যে চ্যাপ্টার নাম্বার 7 এটা শুরু করছি। বুঝতে পারছেন? এটা আমরা দেখাইছি আর কি। ওকে। তাহলে এই শখটা আমাদের আশা করি সবার মনে আছে। আমি এখানে একজনকে ধরবো, এটা শখটা আমি বন্ধ করে ধরবো। আচ্ছা প্রথমে আমাকে বলেন, আচ্ছা মুমিন বলো প্রথম কি থেকে কি বাদ রাখবে? কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ওকে। তারপরে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনের সাথে আমাদের কি বাদ যায়? প্রফিট। ফিক্সড কস্ট ফিক্সড কস্ট। আচ্ছা ফিক্সড কস্ট বাদে কি থাকবে? ইবিআইটি ইবিআইটি। আচ্ছা ইবিআইটির সাথে প্রথম কি বাদ যাবে? প্রফিট বলো। ইবিআইটির সাথে কি বাদ? ট্যাক্স নাকি ইন্টারেস্ট? ইন্টারেস্ট আগে আছে। ইন্টারেস্ট ইন্টারেস্ট। কি থাকবে? ইবিটি ইবিটি। আচ্ছা ইবিটির সাথে কি বাদ যায়? ইয়ে বলো আশা বলো, ইবিটির সাথে কি বাদ যায়? কে বলবে? আমি। হ্যাঁ আশা। ট্যাক্স বাদ যায়। হ্যাঁ কি থাকবে? ইএটি। ইএটি। আচ্ছা ইএটির সাথে সোনালী আপা কি বাদ যায়? ইএটির সাথে প্রিফারেড ডিভিডেন্ড। প্রিফারেন্ট ডিভিডেন্ড। সোনালী আপা শুনে নাই। তাহলে প্রিফারেন্ট ডিভিডেন্ড বাদে কি থাকবে? ইএসসিএস। এন্ড ইএসসিএস এর ফুল মিনিংটা বলো তো প্রণয়। প্রণয় এগুলো ইএসসিএস এর ফুল মিনিংটা বলো। আমি বলি ভাই। আর্নিং আফটার কস্ট শেয়ার। আর্নিং আফটার না, Common আর্নিং share, অ্যাভেলেবল common কমন শেয়ার। আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার আচ্ছা ওখান থেকে কি নাম্বার অফ শেয়ার বাদ দিয়ে কি পাওয়া দেবো? ইপিএস নাকি? ইপিএস ওকে।
এন্ড ইপিএস এর পর আমরা দুইটা অতিরিক্ত সূত্র একটা কেই সোনিয়া বলো তো হ্যাঁ। কেই সূত্রটা কি সোনিয়া কেই যে এই কথা সূত্র। আর ও ই একই কথা মানে রিটার্ন অন ইকুইটি সূত্র কি EPCS divided by SA. Isn't it? এসসি হ্যাঁ এসসি মানে কি SC, শেয়ার ক্যাপিটাল ইনটু 100 ওকে গুড ভালো পারছি আর আর ওয়াই সূত্রটা সবাই একটু বলেন তো দেখি আর ওয়াই EBIT divided ভাগ হচ্ছে টোটাল কস্ট। ইনটু total 100 cost into 100. গুড থ্যাংক ইউ তাহলে এখন ভাইয়া, আমরা হ্যাঁ, Total cost সমান সমান কি variable cost plus fixed cost? হ্যাঁ টোটাল কস্ট সমান সমান ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট কে বললেন এটা শোনেন আপা আমি ভাইয়া সোনালি আপা। তাহলে আমি আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করলাম আপনি বলতে পারলেন না কেন আচ্ছা Sorry ভাইয়া। এরপরে বলবেন হ্যাঁ এখন দেখেন আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধানের মধ্যে চলে আসলাম হ্যাঁ ফরম্যাট 1 আমি বলছে এই ফরম্যাটের বৈশিষ্ট্য এই ফরম্যাটে তিনটা প্রশ্ন যাবে প্রথম চাবে কি ফাইন্ড আউট দা আর্নিং পার শেয়ার যেটা আমরা আগেই বলছি এই ইপিএস এর বের করার সূত্র কি একটু বলেন তো দেখি ইপিএস বের করার সূত্র কি EACS divided number of shares. গুড থ্যাংক ইউ দুই নাম্বার লেখা আছে টোটাল রেট অফ রিটার্ন যে কথা আর কে চিন্তা কি কথা এটা সূত্র কি বলেন দেখি EACS divided SC into 100 share. AC into 100 ওকে তিন নাম্বার লেখা আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি আর ওয়াই সূত্র কি BIT divided BIT total cost into 100. গুড তাহলে এই তিনটা সূত্র আমাদের এখানে দেয়া আছে আমরা সূত্রগুলি দেখে নিব হ্যাঁ যেহেতু পিডিএফ আপনি পেয়ে যাবেন এখন আসি আমরা এক নম্বর প্রশ্ন দেখেন প্রবলেম নাম্বার 1 এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2013 সালে ছিল এই সেম প্রশ্নটা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালে ছিল আমি প্রশ্নটা পরে দেখাবো এটা আপনাদের গুগল থাকবে আগে এটা আমরা করে নিই এই প্রশ্নটা আমরা কয়জনে পারি আচ্ছা আমি সবাই মিট করে দেই হ্যাঁ বাতাস আসছে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন এখন ভাই হ্যাঁ ভাই আপনার ROI তে নিচে কি ফিক্সড কস্ট নাকি টোটাল কস্ট? ROI তে টোটাল কস্ট মানে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট দুটো মিলা ভাই লাস্টের যে সূত্রটা দেখলাম ওটা তো দেখলাম নিচে ROI সমান সমান নিচে আছে ফিক্সড কস্ট। কো ও টোটাল কস্টই লেখা মনে হয় বোঝা যাচ্ছে। হ্যাঁ টিসি এটা ভাই ও নীলের সাথে আমার মনে হচ্ছে এফসি লেখা। না এটা টিসি হ্যাঁ ওকে টোটাল কস্ট এখন প্রশ্ন আছে নাই ওকে এখন আমরা চলে যাব দেখেন এখন আমাদের প্রশ্নের মধ্যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কি লেখা আছে আমি একটু ধরবো মাঝে মাঝে লেখা আছে ইজি প্লাস কোম্পানি রিসেন্টলি সোল্ড 20,000 ইউনিট আমরা এটা হলো সেলস ইউনিট এট দ্য রেট 10 টাকা পার ইউনিট প্রতি ইউনিটের দাম কত বলেন দেখি 10 টাকা 10 টাকা তাহলে এইটা দ্বারা এটা গুণ করার পর কি বের হবে বলেন দেখি সেলস বের হবে তারপর লেখা আছে অ্যানুয়াল ফিক্সড কস্ট 50,000 টাকা ফিক্সড কস্ট কি সেলসের সাথে বাদ যায় না কন্ট্রিবিউশন মার্জিনের সাথে বাদ যায় কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশনের সাথে বাদ যায় এর বলা আছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কয় টাকা বলেন দেখি 4 টাকা তাহলে ভেরিয়েবল কস্ট অলওয়েজ মনে রাখবেন ভেরিয়েবল কস্ট অলওয়েজ সেলস ইউনিটের সাথে কি করতে হবে গুণ করতে হবে সবসময় কোন ইউনিট বলেন দেখি সেলস ইউনিট আমাদের সেলস ইউনিট কত 20,000 আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত বলেন দেখি 4 টাকা 4 টাকা 20,000 এর 4 দ্বারা গুণ করার পর যেটা হবে 80,000 80,000 টাকা কি ভেরিয়েবল কস্ট ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছি দেখা আছে অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন ডেট ক্যাপিটাল সাজার বলা এই ডেট ক্যাপিটাল মানে কি ডিবেঞ্চার নাকি প্রিফারেন্সিয়াল ডেট ক্যাপিটাল মানে কি ডিবেঞ্চার আর ডিবেঞ্চার থেকে কি বের করি পিডি বের করি না ইন্টারেস্ট বের করি বলো প্রিফারেন্স ডিভিডেন্ড বের করি না ইন্টারেস্ট বের করি পিডি হ্যাঁ ইন্টারেস্ট ডেট ক্যাপিটাল থেকে আমরা কি ইন্টারেস্ট বের করি না প্রিফারেন্স ডিভিডেন্ড বের করি ডেট ক্যাপিটাল মানে ঋণের থেকে কি বের করি আমরা ঋণ থেকে আমরা সুদের পরিমাণ ভাই ইন্টারেস্ট বের করি ইন্টারেস্ট হ্যাঁ গুড তাহলে ডেট ক্যাপিটাল কত টাকা 1 লাখ টাকা যার কত পার্সেন্ট বলে দেখি 10% তাহলে এই 1 লক্ষ টাকা 10% যেটা হবে সেটা হলো ডেট ক্যাপিটাল উপর পার্সেন্ট হলে কি সৃষ্টি হয় ইন্টারেস্ট সৃষ্টি হয় নাকি তাহলে 1 লাখের 10% কত টাকা 10,000 টাকা এটা কি ইন্টারেস্ট এন্ড বলা আছে ফার্ম হ্যাজ 12% প্রিফারেন্স স্টক এই যে প্রিফারেন্স স্টক লেখা আছে প্রিফারেন্স স্টক কত বলেন দেখি 50,000 টাকা তাহলে এই 50,000 এর 12% যেটা ধরবো সেটা কি বের হবে প্রিফারেন্স স্টক থেকে আমরা কি বের করি প্রিফারেন্স ডিভিডেন্ড বের করি প্রিফারেন্স ডিভিডেন্ড ঠিক আছে প্রিফারেন্স স্টক থেকে কি প্রিফারেন্স ডিভিডেন্ড আর ডেট থেকে কি বের করি ইন্টারেস্ট বের করি ব্যাপারটা বুঝতে পারছি জি ভাই ওকে লেখা আছে দি কোম্পানি কারেন্টলি হ্যাজ 1000 শেয়ার অফ কি কমন স্টক তাহলে এই কোম্পানির কমন স্টকের নাম্বার অফ শেয়ার কয়টা দিয়ে আছে বলুন দেখি 1000 শেয়ার দিয়ে আছে 1000 এটা নাম্বার অফ শেয়ার
বলা আছে যে assume that the company 40% কি ট্যাক্স, তাহলে ট্যাক্সের কত পার্সেন্ট দেয়া আছে 40%। 40%। তাহলে তোমাকে 40%। বলছে you are required to calculate the earning per share, তোমাকে কি বের করতে বলছে EPS। EPS EPS এই EPS টা বের করতে হচ্ছে তিনটা লেভেলে, বলা আছে এক নাম্বার বলা আছে কারেন্ট লেভেল। তাহলে এই কারেন্ট লেভেল মানে কোন লেভেল, বলতে কারেন্ট লেভেল মানে কি 20 ইউনিটের লেভেল। ঠিক আছে। তারপরে 2 নাম্বার বলছে 25000 ইউনিট, আর 3 নাম্বার বলছে কি 30000 ইউনিট। 30,000 তাহলে 30 তাহলে আমাদের লেভেল কয়টা, তিনটা। তাহলে তিনটা লেভেলের জন্য তিনটা, আর একটা আমরা পার্টিকুলার কাটি। আমাদের দেখ কি পার্টিকুলার টাকা কাটি না, কিন্তু এই টাকার পরিবর্তে একটা পরিবর্তে কত কাটবো, তিনটা কাটবো। মানে একটা হলো 20000 এর জন্য, একটা 25, একটা কি 30000 এর জন্য। 30। ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা কি দিব, সেলস। তাহলে কারেন্ট ইয়ারের সেলস ইউনিট কত 20000, আর সেলিং প্রাইস পার ইউনিট কত বলে দেখি 10। আবার দ্বিতীয়টা যখন করব, দ্বিতীয়টা সেলস ইউনিট কত বলে দেখি 25,000। আর সেলিং প্রাইস পার ইউনিট কিন্তু উল্লেখ নাই, তাহলে 10 এর যেটা আছে সেটাই দিব। 10। আর তৃতীয় রেখে দিয়ে 30000 ইনটু কত 10। ঠিক আছে। তাহলে এখন আমি সমাধানটা আপনাদের দেখাচ্ছি, দেখেন। এটা ক্যালকুলেশন অফ কি লিখছি EPS A B C, মানে যেহেতু রিকোয়ারমেন্ট তিনটা বলা আছে এজন্য A B C লেখা আছে। হ্যাঁ, প্রথম কি লিখছি, সেলস লেভেল অফ ইউনিট 20000 ইউনিট, 25000 ইউনিট এবং 30000 ইউনিট। ঠিক আছে। এরপর আমরা কি লিখছি, সেলস। সেলস বের করার সূত্র কি, সেলস ইউনিট কি সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা কি করব, গুণ করব। তাহলে সেলিং প্রাইস আমাদের পার ইউনিট কত দেয়া আছে 20, তাহলে 10, এই 20 এর 10 দ্বারা গুণ করলে কত 2 লাখ, এটার গুণ করলে 2.5 লাখ, আর এটার গুণ করলে কত 3 লাখ। এখানে কি ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি এটা? জি ভাইয়া। আচ্ছা, না বললে কিন্তু জিজ্ঞেস করেন। তারপরে লেস কি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট আমাদের পার ইউনিট কত দিয়ে আছে বলেন কি 4 টাকা। 4 টাকা। এই 4 টাকা দিয়ে যার যার ইউনিট গুণ করব। তাহলে 20000 এর 4 দ্বারা গুণ 80000, 25000 এর 4 দ্বারা গুণ 1 লাখ, এবং 30000 এর 4 দ্বারা গুণ 1,20,000। ঠিক আছে। আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি পাওয়া যায়, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই দুইটার বিয়োগফল 1,20,000, এই দুইটার বিয়োগফল 1,50,000, এবং এই দুইটার বিয়োগফল কত 1,80,000। ব্যাপারটা ক্লিয়ার ভাই? তাহলে কন্ট্রিবিউশনের সাথে আমরা কি বাদ দেব, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট প্রত্যেক লেভেলে কি থাকবে, ফিক্সড। তাহলে ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে দিয়ে আছে কত টাকা বলে দেখি 50,000 টাকা। এটা প্রত্যেক লেভেলে ফিক্সড থাকবে। দেখেন এই যে 50, এই যে 50, এই যে 50। তাহলে এই দুইটার বিয়োগফল 70,000 টাকা, এই দুইটার বিয়োগফল 1 লাখ, এই দুইটার বিয়োগফল কত 1,30,000। তাহলে ফিক্সড কস্ট বাদ দিয়ে আমাদের কি পাওয়া যায়, EBIT নাকি EBIT। EBIT এর সাথে প্রথম কি বাদ দিব, ইন্টারেস্ট। আর ইন্টারেস্টটা কার উপর ধরি, প্রিফারেন্সিয়ার উপর না ডেট ক্যাপিটাল উপর? ডিফারেন্সিয়াল উপর। না, ইন্টারেস্ট না, ডেপ্টের উপর। ডেট ক্যাপিটাল। তাহলে আমাদের ডেট ক্যাপিটাল ছিল 1 লাখ, যার উপর কত পার্সেন্ট বলছে 10%। 1 লাখের 10% 10,000, এই 10,000 প্রত্যেক ক্ষেত্রে সমান থাকবে। এই 10,000, এই 10,000, এই 10,000। তাহলে বিয়োগফল, এই বিয়োগফল এবং এই বিয়োগফল, এটার নাম হচ্ছে EBT। সবাই তো কোথায় যাবে, সব বাতা চলে আসছে কোথায় থেকে। তাহলে EBT, তাহলে EBT থেকে অবশ্যই আমরা জানি EBT তে বাদ দিলে কি ট্যাক্স। আমাদের ট্যাক্সের প্রশ্ন দিয়ে আছে কত পার্সেন্ট, 40%। তাহলে 4,000 টাকার উপর 40%, তাহলে এই 60,000 এর 40% 24,000 টাকা, 90,000 এর 40% 36,000 টাকা, 1,20,000 এর 40% 48,000 টাকা। এন্ড এই দুইটার বিয়োগফল আমরা জানি EBT তে ট্যাক্স বাদে থাকে কি EAT। তাহলে এই দুইটার বিয়োগফল, এই দুইটার বিয়োগফল এবং কি এই দুইটার বিয়োগফল কত টাকা। তাহলে EBT এর সাথে বাদ যায় কি প্রিফারেন্ট কি ডিভিডেন্ড। এই প্রিফারেন্ট ডিভিডেন্ডটা অবশ্যই প্রিফারেন্ট স্টকের উপর ধরি। ঠিক আছে। তাহলে প্রিফারেন্ট স্টক আমাদের কত ছিল, এই যে বলা আছে 12% প্রিফারেন্ট স্টক অফ টাকা কত টাকা, 50,000 টাকা। 50,000। তাহলে 50,000 এর 12% সমান সমান 6,000 টাকা। এই 6,000 টা প্রত্যেক ক্ষেত্রে কি দেব, সমান সমান দেব। 6,000, এই 6,000 এবং কি এই 6,000। তাহলে এই দুইটা বিয়োগফল, এই দুইটা বিয়োগফল, এই দুইটা বিয়োগফল কি থাকে, ESCS। তাহলে ESCS কত পেলাম, এখানে 30, এখানে কত 48, আর এখানে কত 48 আর 63। তাহলে আমরা সবসময় ESCS টা এই দ্বারা প্রকাশ করব, আর যদি যেভাবে আছে এভাবে দিতে পারো। তারপর আমাদের ESCS এর সাথে কি আছে, নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার আমরা কি দ্বারা প্রকাশ করব, B দ্বারা প্রকাশ করব। B দ্বারা। বাই নেক্সট। তাহলে নাম্বার অফ শেয়ার কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে আছে, এই যে লেখা আছে কোম্পানি কারেন্টলি 1000 শেয়ার অফ কি কমন স্টক। তাহলে কমন স্টক কি শেয়ার কার্ডটা 1000 শেয়ার। তাহলে কমন স্টক সবার ক্ষেত্রে 1 থাকবে, 1000 1000 1000। এখন আমরা EPS কি লিখছি, ESCS এর নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ, অথবা আমরা লিখতে পারি A ভাগ কি B, যে যেটাই লিখি কোনো সমস্যা নাই। তাহলে আমি 30,000 এ 1000 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায় 30, এই 48,000 এ 1000 দ্বারা ভাগ করলে 48, আর 66,000 1000 দ্বারা ভাগ করলে কত 66 পাওয়া যায়। 66। তাহলে এইটা হচ্ছে 30 আমাদের এটা কারেন্ট লেভেলে আমাদের EPS কত পেলাম 30, 25,000 লেভেলে আমরা EPS কত পেলাম 48, আর 30,000 লেভেলে আমরা EPS কত পেলাম
66 সরি 66। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা, এইটাই আমাদের ইপিএস টাইপের, আমরা শুধুমাত্র ইপিএস টাইপের করলাম। ঠিক আছে, এখন বলেন এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, না করলে 2 নম্বর অঙ্কটা অবশ্যই আপনাদের করতে হবে। আমি করব না, বি আপনারা- পার্ট আসছিল। না অবশ্যই সি পার্টে। এরকম অঙ্কগুলো আমরা থার্ড ইয়ারে করলাম ভাই। থার্ড ইয়ার করছো কে? সেকেন্ড ইয়ারে করছো? থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ারে করলাম? সেকেন্ড ইয়ারে তো করে সেকেন্ড ইয়ার না, ফার্স্ট ইয়ারে করছো, ফিনান্সে করছো, ফিনান্স। এটা ফিনান্সের চ্যাপ্টার, আমার তো মনে হয় ভাই প্রত্যেক ইয়ারই করছি। ফিনান্সের লিভারেজ চ্যাপ্টার। এটা কি ইপিএস এর কি যেন অঙ্ক করলাম মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই ইপিএস অঙ্ক, কিন্তু এই স্টাইল প্রত্যেক ইপিএস চ্যাপ্টারে প্রত্যেক ইয়ারই ওইটা করছি। হলো ব্রেক ইভেন পয়েন্টের ইপিএস। হ্যাঁ, এটা আমরা এই চ্যাপ্টার হচ্ছে লিভারেজ চ্যাপ্টার, ফার্স্ট ইয়ার আমরা ফিনান্সে করছিলাম লিভারেজ চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। এখন আমরা 2 নাম্বার চলে যাব। 2 নাম্বারটা আপনারা করবেন, দেখি 2 নাম্বারটা আপনারা কি রকম পারেন। এই দেখেন 2 নাম্বারটা হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজে। এই বাংলা কলেজের প্রশ্নটা এখান থেকে দেখেন, গভর্নমেন্ট বাংলা কলেজে কত নাম্বার কোশ্চেন দিয়েছিল বলেন দেখি? 12 নাম্বার। 12 নাম্বার কোশ্চেন। 12 নাম্বার কোশ্চেন বুঝছেন তো? পার্ট সি না পার্ট বি বলেন দেখি? পার্ট বি, 9 পর্যন্ত হলো। নট পার্ট বি। এখন আমাদের এখানে কি বলছে? 20,000 ইউনিট, আর এখানে বলছে যে ক্যালকুলেট ইপিএস এট কারেন্ট লেভেল। কারেন্ট লেভেল মানে কি? 20,000 ইউনিট, আর 2 নাম্বার কি বলছে? 22,000 ইউনিট। তাহলে 20 এবং 22 দুইটাই পারবেন? কাটে কর। জি ভাই, হ্যাঁ পারবো। শিওর পারবেন? আচ্ছা আমাকে আমি হ্যাঁ, এখানে sure একটা পারবো। প্রশ্ন জিজ্ঞেস করি। সাজ্জাদ একটু সমস্যা ছিল, সাজ্জাদ এই সমস্যাটা কভার করা পারছে কিনা? সাজ্জাদ তুমি আমাকে বলবা প্রিফারেন্ট ডিভিডেন্ড কত টাকা? প্রিফারেন্ট ডিভিডেন্ড কত টাকা বের করব? অন্য কি কোনো কথা বলবা না? প্রিফারেন্ট ডিভিডেন্ডটা কত বের করব? 12% ভাই। হ্যাঁ, কার উপর 12%? 1 লাখ না 70,000? 70,000 এর উপর 12%। 70,000 উপর 12%। মুমিন, ইন্টারেস্টটা কত হবে বলো দেখি? ভাই 1 লক্ষের উপর 10% হবে। 1 লক্ষের উপর 10%। ওকে, সোনালী আপা বলেন নাম্বার অফ শেয়ার কত? নাম্বার অফ শেয়ার 2000 টাকা। 2000 টাকা না? 2000 2000 শেয়ার। ওকে, এবার সরিয়া বলো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কত দিয়ে আছে বলো দেখি? 5 দিয়া 5 না? এটা এই 5টা কার সাথে হ্যাঁ। গুণ করব? 20,000 এর সাথে। 20,000 সাথে গুণ করব। আচ্ছা ঠিক আছে, ওকে, এখান থেকে। আর ট্যাক্স এর 22,000 কপি এর আছে সাথে না হতো বলো? ভাই। কপি ক্লাস আছে না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, কপি একটু বলো তো দেখি। কি বলে এই 22,000 ইউনিট যখন করব তখন এই 22,000 ইউনিট ভ্যারিয়েবল কস্টের টাকাটা কত আসবে? 22,000 ইউনিট ভ্যারিয়েবল কস্টের টাকাটা কত আসবে? 22,000 এর সাথে ভাই হ্যাঁ, তুমি বললে হবে, খালি গুণ এত করলে হবে, আর কোনো সমস্যা নেই, বলো। 1,10,000। 22,000 সাথে এই 5 দ্বারা কি করব? গুণ করব। গুণ করে। ওকে, তাহলে আশা করি 2 নম্বর অঙ্কটা আপনারা পারবেন। তাহলে 2 নম্বর অঙ্কটা আপনার কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই যে আপনারা যেরকম ভাবে বের করবেন ওরকম ভাবে বের হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা একটু অন্যরকম অঙ্ক, এটা একটু ভালো করে দেখেন। এটা অনেকেই পারবে না, আবার অনেকেই পারতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পোলাপান একটু এটা ভুল করবে। আমি এটা করে দিই, যেহেতু 2 নম্বর অঙ্কটা আপনারা পাবেন, 3 নম্বর অঙ্কটা আমি আপনাদের করে দিতেছি। একটু খেয়াল করেন 3 নম্বর অঙ্কটা কি লেখা আছে। লেখা আছে দি ক্যাপিটাল স্ট্রাকচার, খেয়াল করেন, দি ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি লিমিটেড ইজ কম্পোজিট অফ কমন স্টক ক্যাপিটাল 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা হচ্ছে কমন স্টকের টাকা, মানে ক্যাপিটালের টাকা। এখানে ব্র্যাকেটে লেখা আছে 1000 শেয়ার এট দা রেট 100 টাকা ইচ। তাহলে 1000 শেয়ার, এক একটা শেয়ার দাম কত বলে দেখি? 100 টাকা। 100 টাকা। তাহলে আমি যদি এখান থেকে বলি যে নাম্বার অফ শেয়ার কত বলেন তো, নাম্বার অফ শেয়ার কত হবে? 1000 1000 তারপর নাম মানে এক একটা শেয়ার দাম কত দিয়ে আছে? 100 টাকা। টোটাল টাকা কত? 1 লাখ। 1 লাখ। গুড, থ্যাংক ইউ। এখানে লেখা আছে অফ 15% অফ কি ডিবেঞ্চার টাকা কত? 2 লাখ টাকা। তাহলে ডিবেঞ্চার উপর কি দিলে আমরা ইন্টারেস্ট দিই? ইন্টারেস্ট এই 2 লাখের 15% যারা হবে সেটা কি ইন্টারেস্ট। কর্পোরেশন ট্যাক্স কত পার্সেন্ট দিয়ে আছে বলেন দেখি? 25% দিয়ে আছে। 25%। বলা আছে যে কোম্পানির লাস্ট ইয়ার টাকা ওয়্যার অ্যাজ ফলো, তাহলে গেল বছরে টাকা দিয়ে আছে সেলস 20,000 ইউনিট, এক ইউনিট দাম কত বলে দেখি? 10 টাকা। 10 10 টাকা। টাকা। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে আছে কত? 4 টাকা। আর ফিক্সড কস্ট দিয়ে আছে কত? 70,000 টাকা। 70,000 টাকা। এখন এখানে তথ্যের মধ্যে একটা তথ্য মিসিং আছে, কি কি বলতে পারবেন যে কোনটা নাই?
প্রিফারেন্স স্টক প্রিফারেন্স স্টকটা দেয়া নাই। তো প্রিফারেন্স স্টক যদি না দেয়া থাকে তাহলে জোর করে আমাদের দেওয়ার কোনো দরকার নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? ভাই এখন আসলে রিকোয়ারটা খেয়াল করেন, রিকোয়ারটা ভালো করে খেয়াল করবেন। বলা আছে ফাইন্ড আউট দ্য ইপিএস, ইপিএস বের করতে বলছে এন্ড শো দ্যাট হোয়াট উইল বি দ্য। আগে খেয়াল করেন এই আগের অঙ্কে দেখেন, এই অঙ্কের মধ্যে কারেন্ট লেভেল দিয়ে আসলে এবং 22,000 ইউনিট দিয়ে আছে। তার আগের অঙ্কে দেখেন কারেন্ট লেভেল দিয়ে আছে এবং কত কত ইউনিট বের করতে বলছে সেটাও কিন্তু আমাদের দিয়ে আছে। বাট এই অঙ্কের মধ্যে আমাদের তা দিয়ে না, আমাদের এক সময় কি আছে ডিরেকশন দিয়ে আছে। ডিরেকশনটা কি দেখেন, লেখা আছে হোয়াট উইল বি দ্য ইমপ্যাক্ট অফ ইনক্রিজিং সেলস বাই কত পার্সেন্ট, বলে দেখি 40% কত পার্সেন্ট 60%। এই 40 এবং 60% কি গেলে কি ইনক্রিজিং, ইনক্রিজিং মানে কি বৃদ্ধি পাবে নাকি বৃদ্ধি পাওয়া, তাহলে বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদের আমরা এই ইনক্রিজটা কিভাবে, আমাদের কারেন্ট ইয়ার্স ইউনিট কত বলে দেখি 20,000 ইউনিট। 20,000 এই ইউনিট 20,000 ইউনিট যদি 40% পারে তাহলে এই যে আমি প্রথমটা এ ধরলাম, দ্বিতীয়টা বি ধরলাম এবং তৃতীয়টা কি ধরবো বলে দেখি সি, সি ধরলাম। তাহলে আমাকে একটু বলেন দেখি যদি আমাদের 40% যদি বাড়ে তাহলে বি তে আমাদের ইউনিট কত হবে? 28,000 28,000। কিভাবে বের করলাম? এই 20,000 যোগ 20,000 ইনটু 40%, 8,000। 8,000 শেয়ার এখন কি বৃদ্ধি পাবে? তাহলে আগে ছিল 20 আর নতুন কত 8, তাহলে দুটো যোগ করে কত 28,000। 28,000 আবার দেখেন আপনারা শর্টকাটে করতে পারেন, কিভাবে আপনারা বের করবেন? একসাথে 140%, 140%। গুড, এই যে মৃত্যুঞ্জয় বলছি 140%। কত হয়ে যাবে? ডাইরেক্ট 28,000 শেয়ার হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি? এই 60 এর ক্ষেত্রে কত হবে বলে দেখি 160%। 60%। যেহেতু আমাদের মাথায় সবসময় কত 100, বেশি থাকলে 100 এর সাথে যুক্ত করে কম তাহলে কি 50। তাহলে আপনারা যা যা বললেন ঠিক তাইতে আছে। দেখেন দ্বিতীয়টায় কত 28,000 আর তৃতীয়টায় কত হলো বলে দেখি, তাহলে কত বের করলেন? 32,000। তাহলে আমাদের সেলস ইউনিট 20,000, 28,000 এবং কত 32,000 ইউনিট হয়ে গেল। এখন আমাদের সেলস ইউনিট পার ইউনিট কত দিয়ে আছে আমাদের এখানে 10। তাহলে যার যার ইউনিটের 10 দ্বারা গুণ করব। তাহলে এই 2 লাখের 10 দ্বারা গুণ করলে 20,000 দ্বারা গুণ 2 লাখ, 28 2 লাখ 80 এবং কত 32 কত হয় 3,20,000। বুঝতে পারছেন? তাহলে এইটাকে আপনারা পারবেন? একটুখানি জটিল লাগে নাকি পারবেন বলেন দেখি? পারা যাবে। পারবেন? হ্যাঁ পারবো। ঠিক আছে, তারপর আমি একটু দেখাইতেছি। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি পাওয়া যাবে? কন্ট্রিবিউশন। এখান থেকে ফিক্সড কস্ট আমাদের দিয়ে আছে 70 তাহলে ইপিটি, ইপিটি তে ইন্টারেস্ট বাদ দিব ইপিটি, ইপিটি তে ট্যাক্স বাদ দিয়ে ইএটি। এখন দেখেন ইএটি এর পর কিন্তু আমরা বাদ দিতাম প্রিফারেন্স শেয়ার, রাইট? জি ভাই। এই প্রিফারেন্স শেয়ারটা কিন্তু আমাদের প্রশ্নে দেয়া নাই। যেহেতু দেয়া নাই তাহলে এখন আমরা ওই ইএটি রে আমরা কি করব? ইএসসিএস করব। ইএসসিএস, ইএটি এখন আমাদের কি ইএসসিএস। ইএসসিএস, তাহলে এখানে তোমরা একটু অবলিক দিয়ে তোমরা একটু লিখতে পারো এইটাই মানে কি ইএসিএস, মানে আর্নিং অ্যাভেলেবল কি কমন শেয়ার। আর আমাদের কি নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার কিন্তু দিয়েছিল 1000 ভাগ করার পর আমাদের কি ইপিএস পাওয়া গেছে। ঠিক আছে, ইএস 15,000 ইপিএস টা আমাদের পাওয়া গেছে। তাহলে ইপিএস কত? 15 টাকা, এখানে কত 51 টাকা, এখানে কত 59 টাকা। ঠিক আছে, এখন আমাদের কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে কি চাইছে ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট অফ ইনক্রিজিং, মানে এই 40% এবং 60% বৃদ্ধি হওয়ার ফলে আমাদের প্রতিষ্ঠানে কি প্রভাবটা পড়ছে, ইমপ্যাক্টটা আমাদের দেখাতে হবে। তাহলে ইমপ্যাক্ট আমরা কিভাবে দেখাই? ইমপ্যাক্ট আমরা দুটো জিনিসের মাধ্যমে দেখাবো, একটা হলো পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি আর একটা পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। এই দুটোর মাধ্যমে আমরা কি দেখাবো? ইমপ্যাক্টটা দেখাবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? বলে দেখি কি বুঝছি। এখানে বলছে হোয়াট উইল বি দ্য ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট মানে কি বলে দেখি এই 40% এবং 60% বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানে কি প্রভাবটা পড়ছে, এই প্রভাবটা আপনাকে দেখাইতে হবে। হোয়াট উইল বি দ্য ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট মানে প্রভাবটা। এই প্রভাবটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে আপনি করতে হবে। এক হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি আর একটা পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। ইপিএস বুঝতে পারছেন? এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আপনাকে ইমপ্যাক্টটা দেখাইতে হবে। তাহলে ব্যাপারটা কি? পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি আর পার্সেন্টেজ চেঞ্জ ইন কি ইপিএস। আপনার সূত্রের মধ্যে খাতার মধ্যে একটু সূত্র লেখেন, লেখেন পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, এটা সূত্র একটু লেখেন, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। লেখেন সমান সমান দেন, সমান সমান দেন, উপরে লেখেন, উপরে লেখেন কারেন্ট ইয়ার, লেখেন কারেন্ট ইয়ার ইবিআইটি মাইনাস প্রিভিয়াস ইয়ার ইবিআইটি, লেখেন কারেন্ট ইয়ার ইবিআইটি মাইনাস হলো বেজ ইয়ার ইবিআইটি, বেজ ইয়ার লেখেন, বেজ divided by base year EBIT into 100। তাহলে আমি আবার বলতেছি সূত্রটা, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি সূত্র হলো কারেন্ট ইয়ার ইবিআইটি মাইনাস বেস ইয়ার ইবিআইটি ডিভাইডেড বাই বেস ইয়ার ইবিআইটি ইনটু 100।
ব্যাপারটা ক্লিয়ার? ডিভাইডেড বাই কি বেস ইয়ার হ্যাঁ, ডিভাইডেড বাই বেজ ইয়ার ইবিআইটি ইনটু 100। এখন আসেন আমি তাহলে মানটা একটু বসে বুঝাই শিখাই। দেখেন এই যে এইটা হলো আমাদের প্রশ্নে দিয়ে আছে, কিন্তু এই পুরো তথ্যটা কি আসলে মানে কি প্রশ্নে আমাদের প্রশ্ন বলতে কত ইউনিট দিয়েছিল আমাদের প্রশ্নে? এই যে প্রশ্নে কত ইউনিট দিয়েছিল মানে কি 20000। এই 20000টা আমাদের কি বেজ ইয়ার, ঠিক আছে? এই 20000টা আমাদের কি বেজ ইয়ার। এখন দেখেন আমি সূত্র কি লিখছি, কারেন্ট ইয়ার। তাহলে আমরা যখন এই বি এর জন্য করব তাহলে বি এর জন্য কারেন্ট ইয়ার ইবিআইটি কত বলে দেখি, এই যে কারেন্ট ইয়ার ইবিআইটি আপনারা বের করছেন, এই যে ইবিআইটি ঘরে শৈশব কত 98, আর এটা বেজ ইয়ার মানে আগের বছর কত বলে দেখি 50000। তাহলে 98 মাইনাস কত 50 ডিভাইডেড বেস মানে কত 50 ইনটু কি 100 সমান কত হইছে 96%। ব্যাপারটা বুঝতে পারছি? ইমপ্যাক্ট তো শুধু আমরা বিআরসি এর জন্য দেখাবো, তাই না? হ্যাঁ অবশ্যই, কারেন্ট ইয়ার তো দিয়ে আছে, এটার উপর ইমপ্যাক্ট দেখাবো। ইমপ্যাক্ট দেখাবো যে এই যে এখানে বলছে যে 40% বৃদ্ধি এবং 60% বৃদ্ধি দিয়ে ইমপ্যাক্টটা কত। তাহলে 40% বৃদ্ধি মানে এই কোণ, আর 60% বৃদ্ধি মানে কি এই কোণ। বুঝতে পারছো প্রতীক? তাহলে এখন আসি, তাহলে এই 96% কি বের করে আপনারা কি বুঝতে পারছেন এটা? হ্যাঁ ওকে, এখন আমরা করব হলো কি এই যে কি 60% নাকি? তাহলে 60% ক্ষেত্রে দেখেন খেয়াল করেন, বলতো 60% ক্ষেত্রে ইবিআইটি কত? 1,22,000। আমাদের কারেন্ট ইয়ার কিন্তু ইবিআইটি 50000 টাকা নাকি? তাহলে 1,22,000 মাইনাস কত 50 ডিভাইড কত 50 ইনটু কি 100 সমান 1,40%। 40%। দেখেন বুঝছেন কিনা? ইবিআইটি কই মেগা জি ভাইয়া। আগের বছর। ওকে, তাহলে এখন ইবিআইটি কি, ইবিআইটি যে চেঞ্জ করলাম এই চেঞ্জটা কি সবাই বুঝতে পারছেন? কারা যদি কোনো প্রবলেম থেকে জিজ্ঞেস করেন, আর আমাদের টাকা শেষ কাটা গেলে আপনারা নতুন করে জয়েন করেন। কোনো প্রশ্ন ভাই যদি 60% এর জন্য বেজ ইয়ারও কি 50000 দিতে হ্যাঁ হবে? ওই 50 মানে এটা কারেন্ট ইয়ার, এই যে এইটা হলো আমাদের প্রশ্ন যেটা দিয়ে আছে এইটা হলো আমাদের বেজ ইয়ার, মানে এটা কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার সবসময় এইটাই থাকবে। তুমি আবার মনে করো না এইটার জন্য বেজ ইয়ার হলো এইটা, এটা না, আমাদের সবসময় এই পরিবর্তন আর ইপিএস এর পরিবর্তন। বুঝতে পারছো? পড়েন একটু বুঝান ভাই কমেন্টটা। কমেন্ট করে আগে এটা করে ইপিএসটা দেখাই শেষ করি। ভাইয়া হ্যাঁ ভাইয়া তার মানে আমরা ইমপ্যাক্ট থাকলে ভাইয়া আমরা ইবিআইটি আর ইপিএস কে যেটা হ্যাঁ, বলবো ইবিআইটি পরিবর্তন আর ইপিএস এর পরিবর্তন দেখাইতে হবে, জাস্ট এই দুইটার পরিবর্তন দেখাইতে হবে। ইমপ্যাক্ট লেখা থাকবে। হ্যাঁ ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট মানে প্রভাব যখন লাগবে তখন ইবিআইটি এবং ইপিএস এর পরিবর্তন। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন ইপিএস এর ক্ষেত্রে সূত্র একই রকম সূত্র, কারেন্ট ইয়ার মাইনাস কি বেজ ইয়ার। তাহলে কারেন্ট ইয়ার ইপিএস কত আমাদের পাইছি বলো দেখি 51। 51 এই যে 51 আর বেজ এর কত 15 ডিভাইডেড 15 ইনটু কত 100 সমান 240। একই রকম ভাবে 69 এর বেজ এর কত 15 ডিভাইডেড 15 ইনটু 100 সমান 360। ক্লিয়ার ব্যাপারটা? একবার বলেন ভাই। আরেকবার বলবো, এই ইবিআইটি ক্ষেত্রে যে সূত্র এটার ক্ষেত্রে সূত্র একই। ইবিআইটি ক্ষেত্রে সূত্র কি ছিল কারেন্ট ইয়ার, তাহলে কারেন্ট আমরা যখন 40% তখন 40% কারেন্ট ইয়ার ইপিএস কত বলে দেখি 51, আর বেজ ইয়ার কত বলে দেখি 15 ডিভাইডেড বাই বেজ ইয়ার মানে 15 ইনটু 100 সমান 240। হ্যাঁ আবার একই রকম এটার ক্ষেত্রে 69 বেজ এর কত 15 ডিভাইডেড 15 ইনটু কি 100। ঠিক আছে? এখানে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। না না আচ্ছা এই যে সোনিয়া কথা বলতেছ না, সোনিয়া কি বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। সোনালি আপা কথা বলতেছেন না, বুঝছেন এটা? জি ভাইয়া বুঝছি ভাই। তারপরে রাজু? জি ভাইয়া বুঝছি। গুড। এখন আসি কমেন্টের। আমাকে প্রণয় বলছে ভাই কমেন্টটা বুঝিয়ে দেন। এখন একটু কমেন্ট আমরা বলতেছি, ভালো করে খেয়াল করেন। আমাদের প্রথম বলেন তো কত পার্সেন্ট সেলস বৃদ্ধি পাইছে? প্রথম কত পার্সেন্ট আছে বলো দেখি? 40%। এই 40% যখন সেলস বৃদ্ধি পাইছে তখন ইপিএস কত বলেন তো কত পার্সেন্ট? 96%। ইবিআইটি হলো 96 আর ইপিএস কত 240%। তাহলে দেখেন এখানে লেখা আছে সিন্স দা ইনক্রিজ দা শব্দ কোথায় জানেন? এদিকে আয়। আচ্ছা কি লেখা আছে দেখেন, সিন্স দা ইনক্রিজ দা সেলস বাই কত পার্সেন্ট? 40%। তো 40% সেলস এর ক্ষেত্রে আমাদের ইবিআইটি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 96%। আর ইপিএস কত পার্সেন্ট? 240%। লেখা আছে সো ইন কেস অফ ইবিআইটি 96 এন্ড ইপিএস কত 240%। প্রণয় কমেন্টটা বুঝতে পারছো?
একই রকম ভাবে এইটার কত পার্সেন্ট মানে দেখি ফার্স্টের কমেন্ট একটু অন্যরকম, সেকেন্ড কমেন্টটা কিন্তু সুন্দর আছে, কিন্তু ফার্স্ট কমেন্টটা মানে মিলতেছে না কি জানি। দেখি কি লেখা আছে আমাদের। এটা হলো কত পার্সেন্ট? 60%। তাহলে 60% জন্য কি লেখা আছে? when in page of sales কত পার্সেন্ট? 60%, then in page of PBIT এত and EPS একই। এই দুটোতে কথা একই কথা লেখা আছে। এখানে কত পার্সেন্ট সেলস ইনক্রিজ হয়েছে? 60%। এখানে তো 60% ইনক্রিজের কথা বলা আছে। এই 60% ইনক্রিজের ফলে তোমার ইবিআইটি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 144 আর ইপিএস কত? 360। তুমি এইভাবে লিখতে পারো অথবা এই যে উপরের ভাবে লিখতে পারো, যে কোনো এক ভাবে তুমি লেখো, কোনো সমস্যা নেই। মানে আসল যে কথাটা হচ্ছে তুমি কতটুকু বুঝলা এবং প্রশ্নটা কি আছে ওইটুকু তুমি উঠাইতে পারলা কিনা, এইটুকু আসল কথা। মানে আমি 40% সেলস এর পরিবর্তে আমার ইপিএস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং ইবিআইটি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা দেখাইতে হবে। হ্যাঁ, তুমি এই ব্যাপারটা তুমি যেভাবে লেখো, এটা হচ্ছে আমাদের কমেন্টের মূল উদ্দেশ্য। তাহলে কমেন্ট ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি নাকি সমস্যা আছে? জি ভাই বুঝতে পারছি। তাহলে প্রথমটা কি লাগছে? 40% বিক্রয় বৃদ্ধির ফলে কি ইবিআইটি কত পার্সেন্ট? 96% আর ইপিএস কত পার্সেন্ট? 240%। একই রকম ভাবে 60% বিক্রয় বৃদ্ধির ফলে ইবিআইটি 144 এবং ইপিএস কত? 360। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, এখন আমরা তার পরবর্তী অঙ্কে চলে যাই। 4 নম্বর প্রশ্নটা। এই 4 নম্বর প্রশ্ন আপনাদের হোমওয়ার্ক থাকবে। 2-3টা প্রশ্ন দিয়েছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। দেখেন 2 আর 4। হ্যাঁ 2 আর 4 একটু খেয়াল করেন। 4 নম্বর অঙ্কে কি লেখা আছে একটু দেখেন। 4 নম্বর অঙ্কটা এটা কিন্তু দুইটা কোম্পানি, একটা সুজন একটা কি সুমন। সুমন দুই কোম্পানি। আমাদের আগে দুইটা লেভেল দেয়া থাকতো, কিন্তু এখন আমাদের দুইটা কোম্পানি দিয়ে আছে, একটা সুজন একটা কি সুমন। কিন্তু এই সুজনের মধ্যে আবার এই যে পার্সেন্ট লেখা আছে, একটু ভালো করে খেয়াল করুন। অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, খেয়াল করে দেন। সুজনের কারেন্ট লেভেল হচ্ছে 20,000 ইউনিট আর সুমনের কত? 30,000 ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 20 আর কত? 25। ভ্যারিয়েবল হচ্ছে 10 আর কত? 12। ফিক্সড কস্ট 50 আর কত? 50। টোটাল অ্যাসেটটা আমাদের ইপিএস বের করার ক্ষেত্রে কোনো দরকার নাই। ডিবেঞ্চার 10 লাখ, 10 লাখে 10% ইন্টারেস্ট আর 12 লাখে 10%, সেটা কি এই সুমনের ক্ষেত্রে ইন্টারেস্ট হবে। শেয়ার ক্যাপিটাল লেখা আছে 10 লক্ষ টাকা। এখানে একটা শেয়ার দাম আছে কত? 100 টাকা। সুজন কোম্পানির নাম্বার অফ শেয়ার কত হবে? সুজন কোম্পানি নাম্বার অফ শেয়ার কত? এই দুইটা শূন্য খালি বাদ দেন। এই তো এটা শূন্য বাদ দিলে 10,000 নাকি? আর এই সুমন কোম্পানি দুইটা শূন্য বাদ দেন, তাহলে কত হয়? 8,000। 8,000। তাহলে সুজনের জন্য নাম্বার অফ শেয়ার 10,000 আর সুমনের জন্য কত? নাম্বার অফ শেয়ার কত? 8,000। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। ওকে। উভয় কোম্পানি কর্পোরেশন ট্যাক্স কত পাচ্ছেন? 40%। এখন নিচে বলা আছে যে প্রপোজড ইনক্রিজ ইন সেলস টু ইউনিট, মানে সেলস ইউনিটটা কি ইনক্রিজ হবে কত কত বলে 30 আর 30,000 সুজনের ক্ষেত্রে 30,000 আর সুমনের ক্ষেত্রে কত বলে দেখি? 40,000। তাহলে সুজনের ক্ষেত্রে আমি একটা 20,000 ইউনিট বের করব, আর একটা কত ইউনিট বলে দেখি? 30,000 ইউনিট। সুমনের ক্ষেত্রে 30,000 কত বলে দেখি? 40,000। তাহলে সুজনের ক্ষেত্রে দুইটা গুণ আর সুমনের ক্ষেত্রে কয়টা? দুইটা। তাই তো ব্যাপারটা। হ্যালো হ্যালো